হ্যালো ভিউয়ার্স, যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই চ্যানেল দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা পাইল সম্বন্ধে জানবো, অর্থাৎ পাইল করতে গেলে যে জিনিসগুলো আমাদের জানা দরকার আমরা সেটা শিখব, যেটাকে আমরা বেসিকও বলতে পারি। তো যাই হোক, আমরা শুরু করব এই পাইল সম্বন্ধে কিছু টার্ম, কিছু তথ্য আমরা এখন জানবো। তো পাইল কখন করা হয়? পাইল করা হয় যখন মাটির ভারবহন ক্ষমতা কম হয়ে থাকে, তখন কিন্তু এই পাইল ভিত্তিটা করা হয়ে থাকে। যেমন বিল্ডিং বা ব্রিজ বা অন্য অন্য কাঠামোগুলো যেগুলো নির্মাণ করা হয়, যদি ভারবহন ক্ষমতা কম হয় তখন কিন্তু এই পাইল ফাউন্ডেশন দিয়ে থাকে। তো আমরা এখন জানবো এই পাইল ফাউন্ডেশন এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে পাইল লেআউট। পাইল লেআউট কখন করা হয় বা কিভাবে এই পাইল লেআউটটা দেওয়া হয় আমরা এখন জানবো। আপনাদের বিল্ডিংয়ের, যদি আমরা বিল্ডিং ধরি, তো বিল্ডিংয়ের যখন লেআউট দ্বারা দেওয়া হয়ে যাবে, এরপরে কিন্তু পাইলের লেআউটটা দিতে হবে। অর্থাৎ আগে বিল্ডিংয়ের পজিশনগুলো ঠিক করতে হবে। যখন বিল্ডিংয়ের লেআউটটা ফাইনাল হয়ে যাবে, এরপরে আসবে ব্রিজ বা বিল্ডিংয়ের পাইলের লেআউট। তো পাইলের লেআউট করার জন্য যেই কাজটা করতে হবে তা হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী আপনার পাইলের পয়েন্টগুলো কি করতে হবে? বের করতে হবে। আপনার পাইলের পয়েন্টগুলো বের করবেন। বের করার পরে এই পাইলের পয়েন্টগুলো যেন কাজ করার সময় নষ্ট না হয়, এই কারণে আপনারা রড, সেটা 1 ফিট রড বা 12 ইঞ্চি রড, এই রড নেবেন আপনারা 8 বা 10 mm। এই রডটা আপনারা মনে করেন যে এখানে এটা হচ্ছে মাটি, এই মাটি থেকে উপরে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে রাখবেন। উপরে রাখার পরে এই অংশটা কি করবেন? হালকা করে ঢালাই করে দিবেন। এই অংশটা ঢালাই করে দিলে কি হবে? যখন আপনারা পাইল করবেন, এই পাইল মেশিনগুলো যখন এদিক সেদিক নেবেন, তখন কিন্তু অনেক সময় এই পাইল পয়েন্টগুলো বোঝা যায় না। আর এই পাইল পয়েন্টগুলো বোঝার জন্যেই কিন্তু এই কাজটা করা হয়ে থাকে। তা হচ্ছে যে আপনার এই অংশটা ঢালাই করা থাকে, এতে করে পাইলের পয়েন্টটা বোঝা যায়। তো আমরা দেখলাম এবং আমরা জানলাম যে পাইল লেআউট। এরপরে আমরা যদি একটা প্রশ্ন আসি, তা হচ্ছে যে পাইলের ডায়া, যদি এই যে একটা পাইল, এর ডায়া যদি 18 ইঞ্চি হয়, আবার এর ডায়া যদি 18 ইঞ্চি হয়, তাহলে এর সিসেল কত ইঞ্চি হবে? এর সিসেলটা কত ইঞ্চি হবে? অবশ্যই এই পাইল থেকে, যে ডায়ার পাইল দিবেন, পাইল থেকে 2 ইঞ্চি কম হবে, সেই সিসেলটা হবে 16 ইঞ্চি। মনে রাখবেন, এই সিসেলটা কত হবে? 16 ইঞ্চি। তো আমরা এটা শেষ করলাম। এরপরে আমরা আসব এই যে পাইলটা যখন আপনারা ঢালাই করবেন, এই ঢালাইটা করার সময় যে পাইপ ব্যবহার করা হয়, আমরা সেই পাইপটাকে কি পাইপ বলি? অর্থাৎ পাইল ঢালাই করার সময় উপর থেকে যে কংক্রিট ফেলা হয় পাইপের ভিতর দিয়ে, সেই পাইপটাকে কি বলি? ক্রিমি পাইপ। ক্রিমি পাইপ আমরা বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ক্রিমি পাইপ এর ডায়াটা কত? অর্থাৎ যে পাইপ দিয়ে আমরা এখানে মশলা, অর্থাৎ এই কংক্রিটগুলো ঢালি, সেই পাইপের ডায়া কত? এই পাইপের ডায়া হয়ে থাকে 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত। তাহলে আমরা এই সিসেল পাইপটা বা তির্মি পাইপটার ডায়া জানলাম। এই পাইপের ডায়া হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি। এখন আসি আমরা আমাদের এই পাইলগুলো যখন পাইলের বোরিং করা হয়, তখন এই বোরিংটাতে কতক্ষণ ওয়াশ করা দরকার হয় বা ময়লা পানিটা বের করতে হয়? এটা হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত পানিটা ঘোলা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ওয়াশ করতে হবে। আমরা যদি বলি যে মিনিমাম সময়
আপনার 30 মিনিট। এই 30 মিনিট বা আধা ঘন্টাকে আপনাকে এই বোরিংটা ওয়াশ করতেই হবে, এর কম করা যাবে না। অবশ্যই এদিকে খেয়াল দিতে হবে। এবার আমরা জানবো যে পাইলের মাথাগুলো কিভাবে আমরা সমান করব। যেহেতু আমাদের প্রজেক্টে বা জায়গায় দেখবেন উঁচু নিচু এবং খাল খন্দক আছে, তাহলে আমরা এই পাইলের ডায়াগুলো কিভাবে, এই মাথাগুলো আমরা কিভাবে লেবেল করব, একে লেবেল করব কিভাবে। এই মাথাগুলো লেবেল করার জন্য আমাদের প্রজেক্টে এই পাইলগুলো যখন করব, এর পার্শ্ববর্তী সুবিধা মতো জায়গায় একটা ইটের পিলার বা কংক্রিট পিলার আমরা স্থাপন করব। আমরা মাটি থেকে এটা মিনিমাম 2 ফিট আমরা গাঁথনি করলাম, বা এর কম বেশি হতে পারে। গাঁথনি করার পরে এটা আপনার কিন্তু একটা কি লেবেল, এটাই লেবেল। এখন এই লেবেলটা আপনি কি করবেন, এই লেবেলটা টেনে নিয়ে যাবেন। এই যে যখন আপনারা কেসিং বসাবেন, যখন একটা পাইলের কেসিং যখন বসাবেন, এই লেবেলটা নিয়ে আসতে হবে। এই লেবেল নিয়ে আসার পরে সেই লেবেল অনুপাতে আপনাকে কেসিংটা দাবাতে হবে বা বসাতে হবে। এবং এটা বসার জন্য যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে সেটা লেবেল পাইপ অথবা লেবেল মেশিন দিয়ে আপনার লেবেলটা টেনে নিতে হবে এই জায়গা পর্যন্ত। যখন আপনারা লেবেল মেশিন এবং অথবা লেবেল পাইপ দিয়ে এই লেবেলটা নিয়ে আসবেন, তখন কিন্তু সেই হিসাবে এই কেসিংটা এখানে বসাবেন। এই কেসিং যখন বসাবেন, এরপরে ভিতরে যে খাঁচাগুলো রডের দিবেন আপনারা, এই খাঁচাগুলোকে ধরে রাখার জন্য আপনাদের প্রজেক্টে 10 মিলি, 12 মিলি, 16 মিলি এরকম রড দিয়ে এটাকে হুক বানিয়ে নেবেন। এইভাবে এই খাঁচাটা যে হুক বানিয়ে নেবেন, রিংয়ে বা স্টিরাপে হুকটা লাগিয়ে দিয়ে সেটাকে খাঁচাটাকে আপনার এই লেভেলটাতে, এই লেভেল পর্যন্ত নিয়ে আসতে হবে। এরপরে আপনাকে ঢালাই কাজ করতে হবে, এতে করে আপনার পাইলের মাথাগুলো সবগুলোই একই লেভেলে থাকবে। এখন আমরা জানবো পাইলের এগ্রিগেট হিসাবে কি ব্যবহার করা হয়, আমরা এখন জানবো। আপনারা জানেন যে পাইল ঢালাই করার জন্য আমাদের পাথর লাগে, সেটা আমরা লিখব যে স্টোন চিপস, স্টোন চিপস, বা আমরা লিখতে পারি সিঙ্গেল। তাহলে হচ্ছে স্টোন চিপস অথবা কি সিঙ্গেলস পাথর আমরা ব্যবহার করতে পারি আমাদের পাইলে। এখন আমাদের জানবো আমরা রেশিওটা কত। আমাদের এই ঢালাই রেশিও হয়ে থাকে 1:1.3। এই যে পাইলের এটা হচ্ছে ঢালাই, তাহলে পাইল অফ কাস্টিং, তাহলে হচ্ছে পাইলের কাস্টিং আমরা 1:3 এই ঢালাইগুলো দিয়ে থাকি। অর্থাৎ 1 ভাগ হচ্ছে সিমেন্ট, বালি হচ্ছে 1.5 ভাগ, আর স্টোন হচ্ছে 3 ভাগ। এই আমরা যদি যোগ করি এটা হচ্ছে 5.5। তো যাই হোক, আমরা এখন যেহেতু সিমেন্ট নির্ণয় করবো না, আমরা বেসিক জিনিসগুলো জানবো। এখন আমরা জানবো কাট অফ লেভেল কেন কম রেশিওতে ঢালাই করা হয়। এই যে আমরা একটা পাইল এখানে ঢালাই করলাম, আর এখানে আমাদের কাট অফ লেভেল। এখন এই কাট অফ লেভেলের এই জায়গাতে আমাদের রেশিও কত রেশিওতে ঢালাই করা হয়। আমাদের আগে বুঝি এই কাট অফ ওয়াল, এইখান থেকে কিন্তু এই অংশটা কি ভেঙে ফেলতে হয়। তাহলে আমরা এই অংশ যখন ভাঙবো তখন অবশ্যই এটাতে সুরমি লাগবে, এবং এটার ক্ষেত্রে কি করতে হবে, যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করবে সেটা নষ্ট হবে। এই কারণে আমাদের এই কাট অফ লেভেল এই অংশটা হচ্ছে 1, 2, 4 অথবা আমরা 1, 3, 6 এই রেশিওতে কিন্তু আমরা এটা ঢালাই দেব।
এতে করে কি হবে, আমাদের সিমেন্ট সাশ্রয়ী হবে, আর এই ভাঙাটাও কি হবে, সহজ হবে। এটা মনে রাখতে হবে যে কাটা বলের উপর থেকে এই জায়গাটা আমাদের 1-2-4 অথবা 1-3-6 এই রেশিওতে ঢালাইটা দিতে হবে। এখন আমরা আসব যে একটি পাইল ঢালাই করার কত দূর পর আর একটি পাইল ঢালাই করা যায়। যেহেতু আমি এই পাইলগুলো এইভাবে থাকলো, এইভাবে আরও থাকতে পারে, এইভাবে থাকলো। এখন আমরা এইটা কাস্টিং করলাম, এইটা কাস্টিং করলাম, এরপরে কি এটা কাস্টিং করা যাবে? এরকম প্রশ্ন হচ্ছে যে আমাকে দেখতে হবে এখান থেকে এটা ডিস্টেন্স কতটুকু। যদি আমরা ডিস্টেন্স সর্বনিম্ন 6 ফিট হয় তাহলে সেটা কাস্টিং করতে পারবো, আর যদি 6 ফিট না হয় তাহলে কিন্তু করা যাবে না। আর যদি বেশি দূরত্ব হয়, অর্থাৎ একটা থেকে আরেকটা 10 ফিট 12 ফিট 8 ফিট হয় তাহলে কিন্তু আরও ভালো। তাহলে হচ্ছে মিনিমাম এই পাইলটা থেকে এই পাইলের দূরত্ব হতে হবে 6 ফিট, তাহলে আমরা এটাকে ঢালাই দিতে পারবো। এখন যদি এটা 6 ফিট না হয় তাহলে আমাদের এখান থেকে টপকে এসে এইখানে ঢালাই করতে হবে, অথবা যদি আমরা এখান থেকে এইটা দেখি যে আমাদের 6 ফিট পার হচ্ছে তাহলে আমাদের এইটাও ঢালাই দেওয়া যাবে। তো এটা আপনারা মনে রাখেন যে একটা পাইল ঢালাই করার পর আরেকটা পাইল কমপক্ষে 6 ফিট দূরত্বে থাকতে হবে। এরপর আসি আমাদের একদিনে কয়টা পাইল ঢালাই করা যাবে। আপনারা দেখে থাকেন মিস্ত্রিরা বা ঢালাই যারা করে তাদের উপরে তারা কি বলে সেই হিসাবে আপনারা মনে করেন, কিন্তু আপনারা জানবেন আজকে যে একটা পাইল ঢালাই করার অথবা একদিনে কয়টা পাইল ঢালাই করা যায়। একদিনে কয়টা পাইল আমরা ঢালাই করব। যদি এই পাইলগুলো দৈর্ঘ্য 50 ফিট হয়, প্রতিটা 50 ফিট হয়, তাহলে আমরা একদিনে 3টা ঢালাই করা যাবে। দেখেন যদি 50 ফিটের নিচে হয় তাহলে আমাদের একদিনে সর্বোচ্চ 3টা পাইল ঢালাই করা যাবে। আর যদি 50 প্লাস হয় তাহলে কিন্তু আর 3টা দেওয়া যাবে না, তখন 2টা ঢালাই দিতে হবে। তো আপনারা জানলেন যে আপনাদের একদিনে সর্বোচ্চ 50 ফিটের নিচে হলে 3টা এবং 50 ফিটের উপরে হলে 2টা দেওয়া যাবে। এখন আমরা আসব পাইলের ভার বহন ক্ষমতা কাকে বলে। একটি পাইল প্রতি বর্গ ফুট যতটুকু ভার বহন করতে পারে বা নিরাপদে যতটুকু ভার বহন করতে পারে তাকে পাইলের ভার বহন ক্ষমতা বলে। আমি আবার বলতেছি যে পাইলের ভার বহন ক্ষমতা কাকে বলে। একটি পাইল 1 বর্গ ফুট জায়গা তার যতটুকু ভার সে নিরাপদে বহন করতে পারে তাকে পাইলের ভার বহন ক্ষমতা বলে। তো যাই হোক, আজকে আমরা পাইল সম্বন্ধে বেসিক কিছু আলোচনা করলাম। এরপরও আপনাদের কাছে যদি কোনো সাংঘর্ষিক মনে হয় বা আপনাদের কাছে আরও যদি অ্যাডভান্স বা কোনো কিছু তথ্য দেওয়ার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং মতামত দিবেন, আমি আশা করি। তো অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।